আমি তো বললাম এটা, আপনি এটা লিখে রাখেন যে কে এনসিপি আর কে জামাত, এটা আপনি ডিফাইন করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। কখন এনসিপি আর কখন জামাত হবে, এই যে কি পাটরি না কি একটা আছে, কি সব কথা বলে অর্বাচীন বালক। হ্যাঁ, এইটা তো বলা হয় আপনার মেইন, এটাকে রাষ্ট্র বলে, এগুলাকে থাকলে না রাষ্ট্র হয় না তো, এটা সবগুলো এক পকেটে। শেখ হাসিনার সময় প্রধানমন্ত্রী আমরা আমাদের বিচার করেন, এই তনু হত্যা মারা গেছে, একটা জিনিস সবকিছু যখন 1% এই পয়েন্টটা যদি আপনি একটু অ্যানসার দিতেন ডক্টর আতিক মুজাহিদ, এই পয়েন্টটা যদি স্পেসিফিক বলতেন। এটা শুধু মারুফ মল্লিক না, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কমেন্ট করো, তো তখন এটা তারা বলেন যে আজকে যদি ক্ষমতার ভাগ পেত তাহলে তারা হয়তো জুলাই ভাগ বলতে আপনি কি বুঝাইতেছেন? পাওয়ার সিমেট্রি, পাওয়ার কি সেটা, মানে জিনিসটা কি, মানে ভাগটা কিভাবে দিবে, ভাগটা কিভাবে দিবে একটু আমি বলি, বলেন ভাই ভাগটা কি জিনিস? আমি উত্তরটা বলে দেই। জি, মূলত যে জায়গাটা জানতে চাচ্ছিলাম, যেখানে স্পষ্ট করে শহীদুল ইসলাম বাবুল বলেছেন যদি আপনি একটু সময় দেন, যদি বিএনপি এই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে না পারে, জনগণই তো পরবর্তী রায় তাদের দিয়ে দেবে। না, আমার কথাটা ছিল যে আমরা গণভোট এবং জুলাই সনদকে মিক্সিং করে ফেলতেছি। এটা হচ্ছে যে গণভোটটা বেসিক্যালি লেজিটিমেসি, যে আপনার এই জিনিসটা বাস্তবায়ন করতে হবে কিনা, পাওয়ারকে লেজিটিমেসি দিয়েছে মূলত গণভোটটা, বৈধতা দিয়েছে আপনার পাওয়ারের। দুইটা বৈধতা দিয়েছে, একটা বৈধতা দিয়েছে আপনার রিপ্রেজেন্টেটিভ ভোটে, সেটা আপনার হচ্ছে পার্লামেন্ট, আরেকটা হচ্ছে এই সংস্কারগুলোকে পরিষদের মাধ্যমে রেকটিফাই করে একটা জায়গায় নিয়ে যাওয়া কনস্টিটিউশনকে এবং পরিবর্তনগুলো আনানো, সেটাকে আমরা বলতেছি ডিরেক্ট ম্যান্ডেট গণভোটের মাধ্যমে আর কি। এখন ইস্যুটা বিএনপির সাথে এসে কোথায় লেগেছে আমরা সব কিন্তু বুঝি জানি, তারপরও মানি না। কেন মানি না বলেন তো দেখি? কারণটা হচ্ছে পাওয়ার সেন্ট্রিকে যারা থাকে তারাই ন্যারেটিভটাকে যেভাবে চায় সেভাবে হওয়ার বাস্তবায়ন করে এবং সব অ্যাক্টররা তাকে সাপোর্ট দেয়, এটি হচ্ছে নেচার, বুঝতে পারছেন? তো এখন বিএনপি তার মতো করে যেভাবে তার যে কটা জিনিস চেঞ্জ করলে তার পাওয়ার ঠিক থাকবে সেই কটা জিনিস চেঞ্জ করবে, যেগুলো চেঞ্জ করলে বা চেঞ্জ দাবি ছিল জনগণের করলে কোয়েশ্চেনেবল করা যাবে, অ্যাকাউন্টেবল করা যাবে, রাষ্ট্রকে একটা ইনস্টিটিউশনালাইজ করা যাবে, সেই জিনিসটা করতে তারা রাজি না। তা না হলে আপনি আমাকে বুঝান মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা এটা বাতিল করতে হবে, এমন কি কারণ আছে? মানে একটা কজ দেখান যে এটা বাতিল করলে মানে এটা জামাতের এজেন্ডা বা এটা এনসিপির এজেন্ডা। এটা কি বাতিল হয়ে গেছে? এটা অলরেডি ল্যাপস করে ফেলছে, এটা কোনো উঠেই নাই, আলোচনা কোনো সুযোগ নেই, উঠাই নাই এটাকে। ওনারা বলতেছে যে এটাকে ওনারা পরিশীলিত ভবিষ্যতে করবে, দেখবে কবে করবে তার ঠিক ঠিকানা নেই। মানে এমন কি জিনিস আছে যেটা করলে সমস্যা হইতো? একটা জিনিসই তো বললাম। তো এইভাবে ওনারা জুলাই যেটাকে যেভাবে চাচ্ছেন খুবই মিনিমাম, 98টা তো আইন অধ্যাদেশ পাশ হয়েছে, 98টা ভাই বাবুল ভাই এখানে আছে। ম্যাক্সিমামে কি বলেন তো, শেখ হাসিনা ইনস্টিটিউট থেকে বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট হয়েছে, শেখ রাসেল থেকে বাংলাদেশ মনে করেন যে ইনস্টিটিউট হয়েছে, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ নামটাই বদলেছে, এরকম অনেকগুলো অধ্যাদেশ হয়েছে, ম্যাক্সিমাম অধ্যাদেশ এগুলো হয়েছে। জুলাই আগস্টে ইসে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি বলি এখন দেখেন, এখন উনি কিন্তু হাইলাইট করবে কয়টা, আরো বলবে জুলাই অভ্যুত্থানের জাদুঘর নিয়ে উনি হাইলাইট করবে, উনি বলবে যে দায় মুক্তিটা হাইলাইট করবে। দায় মুক্তি আপনারও দরকার আছে, কারণ ওটা শুধুমাত্র এনসিপির না, ওটা সবারই দরকার না, কিন্তু যখন আবার ক্রেডিট নেন তখন তো বলেন এনসিপি একাই আন্দোলন করছে। ক্রেডিট এরকম না, যখন ক্রেডিট নেন আমি বলি ক্রেডিট, আপনারা কয়জন মানুষ, আপনাদের এই দায় মুক্তি অবশ্যই আমাদের প্রয়োজন আছে এবং জুলাইটা বিপ্লব ছিল, কিন্তু যখন আবার জুলাইয়ের ক্রেডিট নেন তখন তো আর কারো সাথে রাখেন না। মিস্টার আতিক মুজাহিদ, পলিটিক্সে আমি শেষ করি ভাই, পলিটিক্সে ওনারা বলে, ওনারা আজকে বলতেছিল যে ওনারা হচ্ছে সংস্কারের জনক, ঠিক আছে? ওনাদের জনক আবার কে সেটা তো আমি, সংস্কারের জনকে আমি শুনি আবার হাসনাত কাইমরা, ওনাদের যে 12 দল ছিল তারা নাকি সংস্কার প্রস্তাব 26 দফা, পরবর্তীতে 31 দফা ওনাদের প্রস্তাবনায় ছিল, সংবিধান সংস্কার কমিশন গঠন করবে তার 1 নম্বর দফায় ছিল। তো এইসব ক্রেডিট পলিটিক্স মানে হচ্ছে তার পক্ষে সে কথা বলবে, এটি স্বাভাবিক। এখন জুলাই তো কোনো ব্যক্তিগত, জুলাই একটা সামষ্টিক কালেকটিভ চলে আসছে। সে জায়গাটা কি জন্য আসছে জুলাইটা? যে একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটাকে কোয়েশ্চেন করা যায় না পাওয়ারকে। আমি আমার পিপলসের যে পাওয়ার, আপনি খুব একটা অনেস্টলি বলেন, পার্টির কথা বাদ দেন, আপনি কি চান আপনাকে কেউ বন্দি করে রাখুক ইফ বাট যদি টদি দিয়ে? এটা কেউ চাইবে না, কেউ চায় না তাকে কোনো না কোনো ফরম্যাটে বন্দি করে রাখা হোক। সেকেন্ড, কেউ চায় না আমি একটা ভোট দেওয়ার মাধ্যমে একজনকে বসাইলাম, সে আমাকে ইচ্ছা মতো অ্যারেস্ট করবে, আমাকে গুম করবে। কেউ চায় না যে আমার টাকাগুলো সে মেরে দিবে, কেউ চায় না যে আমার রাষ্ট্রের নিরাপত্তাহীনতা আমাকে করে দিবে। চায় যে আমার একটা গভর্নমেন্ট যে আমার সাথে রেসপন্সিবল, একটা এগ্রিমেন্ট, এটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট। কোন আচরণে মনে হচ্ছে শুধুমাত্র এই সনদ ইস্যু বাদে? আপনি দেখেন আচরণে মানে কি, আপনি কোনটা লাইনে ধরবেন? আপনি আজকে বেশি নিয়োগ দিচ্ছেন না, আপনি বলবেন যে আমি তো পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্যালি দিব,
সব তো পোস্টেড লিডারে দিছে। বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক হচ্ছে ওবায়দুর রহমান স্যার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আপনি এসপি গুলো সব ব্যাকগ্রাউন্ড দেখেন, সবগুলো দেখবেন যে ছাত্রদল করেছে, সভাপতি ছিল, এই ছিল, সেক্রেটারি ছিল, নানা রকম পজিশনে ছিল। আমি বললাম, আপনি বলবেন না না, তো ক্রাইটেরিয়ার দিক দিয়ে সে ভালো, যোগ্যতা আছে, কিন্তু আপনি তো স্পেক্ট দিয়ে বুঝতে পারবেন। তাহলে এই যে একটা লোক যার বায়াসড, মানে আমি বললাম সেই লোকটা তো দিয়ে আপনি তার রুল অফ ল মেনটেন করবেন তো নাকি? আপনি গেলে আপনি যা দেখবেন আপনার মামলা নিচ্ছে না, আপনি উপরের নির্দেশ, আপনি এখানে যাবেন, সব জায়গায় আপনি এখানে অবস্থা তৈরি হবে। ছোট্ট বিষয় একটু কোট করি। চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি একটা প্রোগ্রামে রেফারেন্স দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের, এবং তিনি বললেন যে আমেরিকার প্রেসিডেন্ট তার ফেডারেল গভর্নমেন্টে 4,000 প্রশাসনিক লোক নিয়ে বসেন এবং তিনি চলে গেলে 4,000 লোকও চলে যায়। এটা আসেন কারণ তিনি আসলে ওই গভর্নমেন্টের কার্যক্রম তার চিন্তা চেতনা অনুযায়ী বাস্তবায়ন হয়, এই কারণে তার এই কাজটা। আমি আপনাকে বলি, যুক্তরাষ্ট্রের সিস্টেম হচ্ছে ইলেকটোরাল সিস্টেম। আমি আপনাকে একটা পিক অ্যান্ড চুজ করেন কেন? আপনি নিবেন ফুলটাই নেন। যুক্তরাষ্ট্র যে ফ্রিডম অফ স্পিচ কথাবার্তা আছে, ওদের কপস, ওদের যে আপনার পুলিশ বাহিনী, ওদের যে ইনস্টিটিউশন, ওদের ইনস্টিটিউশন রিজনাল, আপনি তো জানেন কি, আমি যদি এক করে ধরতে চাই আমরা বলবো। এখন উনি নিচে, আমি কোনটার কথা বলতে চাই, জয়েন্ট সেক্রেটারির উপরে সচিব, আপনি ইচ্ছা মতো সচিব নিয়োগ দেন, আমি বলবো ঠিক আছে, আপনার চুক্তি ভিত্তিকে দেন, আপনার বাস্তবায়ন করতে হবে, আপনার যে 30 দফা 31 দফা এজেন্ডা নিচ্ছে সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু আপনি বাকি যেটা দিবেন, এর বাকি যেগুলো, সেগুলোকে আপনি মেরিটোক্রেসি করবেন না। একদম। সুতরাং এই জায়গায় আমাকে আসেন, আমি এই অ্যাডমিনিস্ট্রেশন আমি ভালো করে জানি কোনটা যুক্তরাষ্ট্রের পলিসি ক্রিস্টাল কিভাবে মুভ করে, কিন্তু সে জায়গায় এটা বাংলাদেশের সাথে ফিট করে না। কারণ আপনি ফুল এ টু জেড আপনারা চান যে তল্পি ভাগ আমার উপরে যা নির্দেশ করতে হবে এবং ইললিগ্যাল আদেশ করতে হবে। ইকোসিস্টেমের রেফারেন্স দিলে টোটালটাই দিতে হবে। এক্স্যাক্ট, আপনি একটা নিচ্ছেন, কারণটা হচ্ছে আপনার পজিশনের দিকে আমি যাচ্ছে। আপনার জায়গা থেকে একদম পরিষ্কার, আমি একটু সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক আপনাকে একটু আমন্ত্রণ জানাই এবং দুঃখ প্রকাশ করছি একটু দেরিতে আপনার কাছে এলাম, কিন্তু অনেকগুলো বিষয় আসলে আপনার সামনে তুলে ধরার একটা চেষ্টা করলাম। আপনি শুনেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদ ইসলাম বাবুল আমার সঙ্গে আছেন এনসিপি দলীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, এবং আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে, কমিটমেন্ট আছে যে অক্ষরে অক্ষরে জুলাই সনদের বাস্তবায়ন হবে, কিন্তু বিরোধী দলের মধ্যে এক ধরনের অবিশ্বাসও আছে। রাজশাহীতে মহাসমাবেশের মধ্য দিয়ে হার্ডলাইনে যাওয়ার ইঙ্গিত তারা দিয়েছেন আগামী 16 মে সম্ভাব্য দিন। কোথায় গিয়ে আসলে এই অবিশ্বাসটা এখনো জারি রয়েছে বলে মনে করেন? কোথায় গিয়ে আসলে শেষ হবে বা আদৌ হবে কিনা আপনার অবজারভেশন ছোট করে? জি, ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। অবিশ্বাসের জায়গাটা, এটা যেটা বাবুল ভাই বললেন যে রাজনীতিতে তো আসলে বিশ্বাস অবিশ্বাস স্থায়ী কিছু না, সেই জায়গায় আমি বলবো যেখানে অবিশ্বাসের কোনো সুযোগ নাই বা পুরোপুরি বিশ্বাস করার যে সুযোগ আছে তাও নাই, আমাদের অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত বিএনপি সেটা আপনার জুলাই সনদ বাস্তবায়ন করে কিনা। এখন বিএনপি যদি সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে আপনার নির্বাচন আছে সামনে, আপনি সেখানে বিএনপিকে দেখে নেওয়ার সুযোগ পাবেন। আমরা যেটা বলি আর কি, আপনি ভোটদানের মাধ্যমে যে বিএনপি যদি তার প্রতিশ্রুতি বা জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে তাহলে সেটা জনগণ সেটা রায় দিবে। এটা নিয়ে আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলার আওয়ামী লীগ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। মানে আমি খুবই আতঙ্কিত। আমি কিন্তু এই এনসিপি জামাতের মধ্যে আওয়ামী লীগের একটা ছায়া দেখতে পাচ্ছি। আমার খেয়াল আছে 91 সালে বা 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন শেখ হাসিনা বলেছিল একদিনও শান্তিতে থাকতে দিব না। এখন আমার কাছে মনে হচ্ছে এনসিপি জামাত মিলে সেই আওয়ামী লীগের রাস্তায় হাঁটছে। এনসিপির যিনি সংসদ সদস্য আছেন এই মুহূর্তে ডক্টর আতিক মুজাহিদ, তিনি একটা রেফারেন্সও দিয়েছেন। এই যে একটু আগে ঘন্টা দুয়েক আগের খবর যে বুয়েট সহ 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে নানা বিষয়ে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে ওনারা যেটা করতে চাচ্ছিলেন সংস্কারের নামে, যে ওনারা চাচ্ছিলেন যে এরকম একটা সংস্কার হবে, ক্ষমতায় থাকবে বিএনপি, যেহেতু এই মুহূর্তে ভোটের রাজনীতিতে তাদের পক্ষে যেটা আসা সম্ভব না, নির্বাচনের আগে আমরা যেটা আজ করেছিলাম, ওনারা এরকম একটা সংস্কার করতে চাইছিলেন যে নির্বাচনে জিতবে বিএনপি কিন্তু ভিসি হবে এনসিপি বা জামাতে। এইটা তো আসলে সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। যারা নির্বাচনে জিতবে তারাই তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে। আপনি সেই স্বাধীনতা তাকে দিবেন, সেই সুযোগ তাকে দিবেন। এখন বুয়েট সহ যে 11টি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিয়োগ হয়েছিল, ওনারা চাইছিলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 36 পাতার ভিসি যে নিয়োগ দিয়েছিল ওইরকম একটা ভিসি নিয়োগ দেওয়া হবে, যিনি মুখে মুখে বলবেন নিরপেক্ষ, কিন্তু ওই যে গুপ্ত রাজনীতি নিয়ে কথাবার্তা হয়। বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি পরিচিত বিএনপি পন্থী হিসাবে, কিন্তু ওনার কাজকর্ম সব দেখা যাবে যে একটা মানে শিবির বা এখানে আরেকটা বিষয় একটু আপনার কথা প্রসঙ্গে একটু যুক্ত করে দিতেন। মানে ধরুন সরকারের সাথে যদি এই উপাচার্য যারা আছেন তাদের সুর মিলে যায়, টোন মিলে যায়, তখন কি আলাদা এক ধরনের ন্যারেটিভ তৈরি হয় কিনা যে সরকার যা বলছে? এটা টোন বা সুর মিলে যাওয়ার সমস্যাটা কোথায়? এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির সঙ্গে তো যারা
রাষ্ট্র ক্ষমতা আছে তাদের সঙ্গে তো মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সহ আপনার ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেটা উনি যোগ্য কিনা, ওনার যোগ্যতার ঘাটতি আছে কিনা, সেটা উনি আচ্ছা। পূরণ করছেন কিনা, বা উনি শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন কিনা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিং এ থাকতে পারছে কিনা, এইগুলা নিয়ে প্রশ্ন করবেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমি তো এই দুইজনের বক্তব্য শুনলাম। জি আমি আসলে সংসদের বড় একটা সময় দেশে ছিলাম না, বাইরে ছিলাম। জি বাংলাদেশের পার্লামেন্টের সেশনটা আমি খুব ক্লোজলি মনিটর করিনি, তবে জি আমার যতটুকু মনে আছে এই এনসিপি জামাত এই জুলাই সনদ নিয়ে যত হাউকাউ করছে, তারা এই যে হামেজে প্রায় 1000-এর বেশি শিশু মারা গেল, এর জন্য সরকারকে কোনো কোয়েশ্চেন করেছে কিনা বা প্রশ্ন করেছে কিনা, বা জ্বালানি সংকট নিয়ে জনগণকে প্রশ্ন করেছে কিনা, বা ঢাকা শহরে আমরা যারা যাই দেখি যে যানজট, ময়লা, নোংরা, আপনার হসপিটালস গুলোতে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, দালালদের একটা দৌরাত্ম্য আছে, এইগুলা নিয়ে তারা উনি জ্বালানি নিয়ে প্রশ্ন করেছে, জ্বালানি নিয়ে কথা আমরা দেখেছি পার্লামেন্টে শুরুর হয়েছে। পরে তো হামের ইস্যু আসছে। কিন্তু হাম নিয়ে কথা বলেছে কিনা আমি দেখিনি। আপনি কি বলেছেন ডক্টর আতিক মুজাহিদ, একটু বলবেন? হাম ইস্যুটা এই আমাদের স্টপ হওয়ার পরে 30 তারিখের পরে এটা পেন্ডেমিক আকারে চলে আসছে। হাম নিয়ে পলিটিক্যাল পার্টিরা মিছিল করতেছে, আন্দোলন, কথা বলতেছে, প্রেস ব্রিফিং করতেছে, প্রেসগুলো স্টেটমেন্ট দেখতেছেন কিনা। আপনি পার্লামেন্ট অফ থাকলে কি পার্লামেন্টে কি দাঁড়ায় কথা বলা যায় ভাই? এটা যে কি বললেন আমি বুঝলাম না বিষয়টা। হামটা লাস্ট 15 ডেজে এটা বেশি মেজর হয়েছে, ফাংশন করেছে। আর পার্লামেন্টে তো 30 আমাদের কি বলে পার্লামেন্ট যখন চালু ছিল না, মুজাহিদ শুনেন, কথা বলতে দেন। আপনার পার্লামেন্ট যখন চালু ছিল তখন এই হামের এই প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়েছিল এবং কথাবার্তা হয়েছে, আপনারা এটা নিয়ে টু শব্দ করেননি। এখন আপনারা যেই কথাটা বলছেন, এই যে আপনি একটা কথা বলছেন যে আমি নোট করে রাখলাম, যে আপনি বলছেন যে অ্যাকাউন্টেবল পিপলস পাওয়ার, আপনার এই জুলাই সনদে আদৌ কি পিপলস এর কোনো পাওয়ার আছে? আপনারা জনগণের ক্ষমতায়নের কোনো অপশন রেখেছেন? বলেন তো কোন ধারায় আপনি জনগণের ক্ষমতায়নের অপশন রেখেছেন? নাই তো। আপনি সেন্ট্রালাইজ যে পাওয়ারটা ছিল, আপনি বারবার বলছেন যে পাওয়ার সেন্ট্রিক, আপনি সেই পাওয়ার সেন্টারের শেয়ার চাচ্ছেন। এখন আপনি সেটা পান নাই বলে আপনি বলছেন সংস্কার হবে না, সংস্কার করা যাবে না, বিএনপি করবে না। আজকে যদি আপনাদেরকে সেই পাওয়ার শেয়ার করা হতো, আপনারা কথা বলতেন না। আপনারা তো জনগণের স্বার্থ নিয়ে কখনো কথা বললেন না। এই সংস্কারের আপনি যে মানবাধিকার কমিশন নিয়ে কথা বলছেন, দ্যাটস ফাইন। আপনি দেখেন এই ট্রাইব্যুনাল যেটা আছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, সেইখানে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার একটা প্রস্তাবনা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাদ দিয়েছে। এখন আপনি কিন্তু কোনো দলের বিচার করতে পারবেন না, আমি যদি ভুল না জেনে থাকি। সেখানে ব্যক্তির বিচার করতে পারবেন। এখন ব্যক্তি তো দলের আদর্শ এবং কাঠামোর ভিতরে সংগঠিত হয়। একটা লোক তো আগে আওয়ামী লীগ হয়েছে, তারপরে সে মানবতা বিরোধী অপরাধ করেছে, গুলি চালিয়েছে জুলাই আগস্টে, সেই ব্যক্তির বিচার করবেন। যেমনটা আপনি বলছিলেন যে আজকে ইনুর রায় হবে যে কোনো মুহূর্তে, তার সামারি বাকি শুনানি হয়ে গিয়েছে, কিন্তু দল হিসাবে জাসদের কি বিচার হবে? কারণ ইনু তো জাসদের নেতা হিসাবে পরিচিত, আপনি ইনুকে ফাঁসি দেন, দল হিসাবে জাসদকে আপনি নিষিদ্ধ করবেন না? দল হিসাবে আপনি আওয়ামী লীগকে দুটো নিষিদ্ধ পয়েন্ট করবেন বলেছেন, না? আর কিছু কি যুক্ত করবেন? এই বিষয়গুলো তো নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা জুলাই সনদ নিয়ে যে অযথাই হাউকাউ করছে, এটা আসলে মনোযোগ আকর্ষণের চেষ্টা, এবং আমি এটা আসলে খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই। আমি সংস্কার প্রস্তাবিত মানি না। আমি তো সবসময় বলি এটা একটা তথাকথিত জুলাই সনদ। এখানে আপনার আমরা যে জুলাইয়ের যে 5ই আগস্টের পরে যে পরিবর্তন চেয়েছিলাম, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, রাষ্ট্রটা হচ্ছে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রবণতা বা প্রসেস, এটাতে সেটা নাই। আচ্ছা, আপনার এখানে কিছু কথাবার্তা আছে, শেষ করেছেন, প্রচলিত। শেষ করেছেন। আচ্ছা, শেষ। একদম স্পষ্ট করে ডক্টর আতিক মুজাহিদ যদি আপনি এগুলো একটু ব্যাখ্যা দেন। উনি যেটা বললেন যে ক্ষমতার ভাগ যদি আপনাদেরকে দেওয়া হতো তাহলে জুলাই সনদ দেখে ভেরি ইন্টারেস্টিং। আমি ভাই ওনার কথার একটা প্রতিবাদ জানেন, তথাকথিত জুলাই সনদের প্রতিবাদ করে রাখলাম। এখানে 30টা দল এবং বিএনপি সব দল মিলে এটা করেছে। এক, 2 নম্বর কথা হচ্ছে ওনারা বলে যে 5ই আগস্টের পর আমরা একটা রাষ্ট্র দেখতে চাইলাম। মানব মল্লিক ভাই এটা উত্তর দিবেন, আপনারা কেমন রাষ্ট্র স্টেট চান? আমি এটা অনেক বুদ্ধিজীবীর মাথা এবং সাংবাদিকদের কথা শুনি, এটা তোমরা তো ঠিক করো নাই, তো এনসিপিকে আমরা এরকম চাই নাই। কি রকম চান? আপনার মতো করে চান? আপনি কি রকম চান? আপনার একটা রাষ্ট্র কাঠামো দিয়েন তো আমাকে। রাষ্ট্রের 3টা মেইন স্ট্রিম থাকে, আমি ছোট পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট হিসেবে বুঝি যেটা। একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ।
তিনটে থ্রি সেপারেট থিং। এটা বেসড অন কি একটা কনস্টিটিউশন ডেভেলপ করি আমরা, সেটা নিয়ে আমরা এই পরিচালনা করি, বিধিগুলা করি, আইনগুলা করি, প্রতিষ্ঠানগুলোকে চালানোর জন্য পার্লামেন্ট, এবং সেই আইনের ভিত্তিতে আমাদের ফাংশনগুলো করে, এবং কোর্ট আমাদেরকে অনেক সময় মনিটরিং করে, জাজমেন্ট করে, অনেক কিছু রং করলে করে। এই তিনটাকে স্বাধীনভাবে রাখতে হয়। এছাড়া কিছু কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান আছে যেগুলো না রাখলে রাষ্ট্র কাঠামো থাকে না। যেমন নির্বাচন কমিশন, আপনার দুদক, তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে এইটা তো বলা হয় আপনার মেইন, এটাকে রাষ্ট্র বলে, এইগুলাকে থাকলে না রাষ্ট্র হয় না। তো এটা সবগুলো এক পকেটে। শেখ হাসিনার সময় প্রধানমন্ত্রী আমাদের বিচার করেন, এই তনু হত্যা মারা গেছে, একটা জিনিস সবকিছু যখন 1% এই পয়েন্টটা যদি আপনি একটু অ্যানসার দিতেন ডক্টর আতিক মুজাহিদ, এই পয়েন্টটা যদি স্পেসিফিক বলতেন। এটা শুধু মারুফ মল্লিক না, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কমেন্ট করে, তো তখন এটা তারা বলেন যে আজকে যদি ক্ষমতার ভাগ পেত তাহলে তারা হয়তো জুলাই সনদ। ভাগ বলতে আপনি কি বুঝাইতেছেন? পাওয়ার সিমেট্রি। পাওয়ার কি সেটা? মানে জিনিসটা কি? মানে ভাগটা কিভাবে দিবে? ভাগটা কিভাবে দিবে? একটু আমি বলি, বলেন ভাই, ভাগটা কি জিনিস? আমি উত্তরটা বলে দেই। জি। হ্যাঁ, ভাগটা ওনারা চাচ্ছিল যে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল করবে, হ্যাঁ, যেই কাউন্সিলটা করলে ওনারা তথাকথিত সুশীল সমাজের দুই একজন ঢুকাই দিতে পারবে, রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই কিভাবে রাস্তাটা ঢুকাবে বন্ধ ভাই? হয়ে গিয়েছে বলে তাদের কিভাবে ঢুকাবে বলেন আপনি দেখি। জানেন তো, আপনি তো জানেন কনস্টিটিউশন কাউন্সিল, এই যে আপনি একটা ব্যাখ্যা দিতেছেন, বলেন তারপরে শুনি। এখানে বিরোধী দল থেকে কয়জন থাকবে, সরকারি দল থেকে কয়জন কিভাবে বলে থাকবে, থাকে? এবং রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি কয়জন থাকবে, আপনি তো সেটা জানেন। না, আপনি জামাত বলেন। ইসলাম আপনি জাতীয় সরকারের অংশ হইতে চাইছিল, এটা তো সবাই ভাই আমি জানে। আপনার ক্লিয়ারলি বলি, শোনেন, আপনি কনস্টিটিউশন কাউন্সিল কিভাবে হবে? আমরা যারা ইলেক্টেড হয়েছি 300 জন, আরেকটা কথা বলি, এই 300 আমি বলি। এটা শুনে আসি, এটা লাস্ট মন্তব্য, মারুফ মল্লিক ছোট করে শেষ মন্তব্য। জি। না, উনি যেটা বললেন, এই যে রাষ্ট্রের যে ব্যাখ্যা দিলেন, যেটা হলো যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট, এটা হচ্ছে স্টেট কিভাবে ফাংশন করে, রাষ্ট্র কিভাবে ফাংশন করে, আচ্ছা। এটা সেই ফাংশনের দায়িত্বটা দেয় কে? জনগণ, তাই তো? আপনি বারবার বলেন আমরা কেমন রাষ্ট্র চাই, আমরা ওই রকম রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আপনার জনগণের ক্ষমতায়িত হবে। আপনি এই যে আমাদের বাংলাদেশে যে এখন যে আপনারা যে সংস্কার করছেন, এই সংস্কারের আপনার তো সত্য হচ্ছে সংসদ কেন্দ্রিক শাসন ব্যবস্থা। আপনি গাইবান্ধা থেকে এসেছেন, আপনি গাইবান্ধা বা কুড়িগ্রাম থেকে এসেছেন, আমি দেখেছি পার্লামেন্টে বলেছেন আপনার একটা অফিস নাই, আপনার একটা অফিস চেয়েছেন, আপনার অফিস লাগবে কেন? আপনি লোকালি কি করবেন? আপনি কি গম বিতরণ করবেন? আপনি কি এই কাজ বিতরণ করবেন, চাকরি বিতরণ করবেন? নো, আপনি ল মেকার। আপনি ঢাকায় এসে ল মেক করবেন, আপনি আপনার পার্টি অফিসে বসবেন, আপনাকে আলাদা অফিস দিতে হবে কেন? গাড়ি দিতে হবে কেন আপনাদেরকে? আপনি বুঝান আমাকে। আপনি ল মেকার, আমরা তাহলে প্রশ্ন তো করেছি, মারুফ মল্লিক আপনি প্রশ্ন তুলেছেন, আমি একটু উত্তরটা নিই। উত্তরটা ডক্টর আতিক মুজাহিদ প্লিজ। আচ্ছা, প্রথম কথা উনি বলছেন জনতার ক্ষমতায়িত করবে। ওনাকে আমি জিজ্ঞেস করতেছি ক্ষমতায়িত কেমনে করতে হয়? প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে নিরাপত্তা দিতে হয়। গভর্নমেন্ট, আমি বলি ভাই, আমি বলি গভর্নমেন্ট, আপনি যে কোন ক্ষমতায়ন যে কেমনে করবেন, আমি বলি এই এক্সিস্টিং সংবিধান কাঠামোতে জনগণকে বার যদি কিন্তু দিয়ে আটকানো হয়েছে। আপনার যে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে বিভিন্ন ধরনের লয়ের ফাংশনে মার পেছে এক্সিস্টিং কনস্টিটিউশন আপনাকে কি করেছে? বন্দি করে রেখেছে। এই জিনিসটাকে পরিবর্তন চেয়েছে, এটার মাধ্যমে আপনার ক্ষমতায়িত করা। আপনার একটা ব্যাখ্যা থাকতে পারে যে হ্যাঁ আতিক মুজাহিদ, আমার এই সংবিধানের এই জিনিসগুলোকে আপনি একটা সরকার দলীয় লোক চাইলেও ফ্লোর ক্রসিং করে কথা বলতে পারে না, তার দলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে না। আপনি বলতেছেন যে জয়যুক্ত হয়েছে, সে দলের ক্ষমতা, কারণ তার সংসদ সদস্য থাকবে না। আপনি বলছেন এটা খুব ভালো ডেমোক্রেসি। আপনি সব লাইনে আসেন, এক একটা করে ধরেন ক্লোজ, যে আমরা ধরি পার্লামেন্টের কোন কোন আমাদের সংবিধানের ক্লোজ, এটা কোন কেমনে জনগণের পক্ষে কথা বলে, কোন জিনিসটা জনগণের পক্ষে কথা বলে কনস্টিটিউশন। যেহেতু এই কনস্টিটিউশনের মাধ্যমে ইন দ্য নেম অফ কনস্টিটিউশনাল কন্টিনিউশন, শেখ হাসিনা তো কনস্টিটিউশনের মাধ্যমে হয়েছে রে ভাই। এই স্বৈরাচার যে হয়েছে এই কনস্টিটিউশন দেখেই তো হয়েছে, কনস্টিটিউশনের ব্যাখ্যা দিয়ে হয়েছে, এই কনস্টিটিউশন সবকিছু দিয়েছে। 2 নাম্বার, উনি একটা মেজর কোয়েশ্চেন করেছেন যে আমি কেন পার্লামেন্টে বলেছি যে বসার জায়গা দরকার। খেয়াল করেন, এটা আপনাদের বলতে হবে। আমি বলি না যে এটা ছোট করে আমি এটা ব্যাখ্যা দিতে হবে। উনি খুবই পার্সোনালি আমাকে বলেছেন এবং সবাই চাপড়া এটা অনুমতি বলছিল যে কারণটা হচ্ছে আমরা বলেছি একটা বসার জায়গা থাকা দরকার। কারণটা আমি বলি না যে আমরা উপজেলা পরিষদে বসা, এটা ক্রিটিক করতে পারেন, হ্যাঁ, কারণ আমি স্থানীয় সরকার শক্তিশালী করার পক্ষে। আমি বলি না গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে কোথায় বসাবে সেটার ব্যাপারে, এবং সেটা পরিদর্শন কক্ষ নামে দিয়েছে। এখানে মন্ত্রী গেলেও বসতে পারবে, তারপর উপমন্ত্রী গেলে, প্রতিমন্ত্রী গেলে বসতে পারবে, এবং সংসদ সদস্য গিয়ে বসতে পারবে। সেটার ব্যাপারে ভিন্ন কোয়েশ্চেন। এখন কেন বসতে চেয়েছি, এটা একটা পার্লামেন্ট, আমি আজকে পাবলিক প্লেসে বলা উচিত। একটা পার্লামেন্ট মেম্বার, হ্যাঁ, তাকে 55,000 টাকা বেতন দেওয়া হয়, 70,000 টাকা তেল খরচ দেওয়া হয়, 12,500 টাকা দেওয়া হয় তার একটা অফিস চালানোর জন্য। আপনি বলেন। এবং পার্লামেন্ট মেম্বারে গতকাল আমি ছিলাম মঈন খন্দকার, আমাদের মঈন সাহেবের সাথে, উনি বলতেছে যে
এই আপনার কি বলে চণ্ডীপাঠ থেকে শুরু করে আপনার হলো যে এই আসলে হ্যাঁ, সব জায়গায় আপনার সংসদ সদস্য দেখতে হয় রাত 12টা 1টা 3টা পর্যন্ত দেখে না ওনাদেরকে ল মেকারের কথা বলে ইনেক্ট অফ ল বাংলাদেশে আইডিয়ালি কেউ পালন করে আমি ধরলাম ইলেকট্রিক ল আমি ঢাকায় সারাদিন থাকবো সারাদিন গাইলে তুমি তোমার এলাকায় কোনো উন্নয়ন করো না কেন আমি বলি ভাই আমরা যখন এলাকায় যাই আসবো আপনার শেষ করি আপনি যেভাবে বলতেছেন আপনার আইডিয়ালিস্টিক কথা বলেন প্লিজ কাম টু দ্য পলিটিক্স দেন ইউ সি হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য বাংলাদেশ এখন আপনি যখন বাংলাদেশের ডিস্ট্রিক্ট লেভেলে যান একটা আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডিংসে হচ্ছে আমরা কত 13তম একটা ডিসি হচ্ছে 25তম খেয়াল করে দেখেন আপনি এলাকায় গিয়ে কোনো বসার তো জায়গা না আপনি কোন জায়গায় বসবেন কি করবেন আপনি বল পার্টি অফিসে বসে রাজনীতি করবেন পার্লামেন্ট মেম্বার কি কোনো পার্টির ব্যক্তি হয় একটা ওই এলাকার জনপ্রতিনিধি ভোট করার আগে সে একটা পার্টিকে ব্যানার হিসেবে ইউজ করে উনি কি বলতে পারবে যে আমার এলাকার 50% যারা ভোট দেন তাদেরকে আমি হেল্প করবো না ভাই বলতে পারবেন এটা কেউ বলতে পারবে না কারণ আমরা যখন পার্লামেন্টে যাই তখন আমরা ওই অঞ্চলের প্রতিনিধিত্ব করি আমরা সেই অঞ্চলে 2 আসনের প্রতিনিধিত্ব করি সেই জায়গা থেকে সেই মানুষগুলোর জন্য আমার কাজ করতে হবে বসতে হবে কিন্তু গভর্নমেন্ট অফিস কত দিছে আমরা বলেছি যে 12,500 টাকা এই 12,500 টাকা খরচ করে আপনি একটা বসার জায়গায় দেন আমি না পার্মানেন্টলি আসবে যে বসবে সেই বসবে এটা তো খারাপ কিছু দেখা যায় না কিন্তু আপনি বলে বসবেন কেন এটা কোনো কথা হলো আপনি কোথায় বসে কি করবেন তাহলে আমাদের যেটা হয় আমাদের গ্রামের বাড়িতে এসে মানুষ সকালে উঠে এসে আমার বাসায় এসে কি করবে আসি আপনাকে চাবে তা আপনার একটা ফর্মালিটি সিস্টেমের মধ্যে কোনো কাগজের নাই ডকুমেন্টেশন নাই কোনো ধরনের কন্টিনিউশন নাই ইভেন ডাটার কোনো কন্টিনিউশন নাই আপনি শেষ ওইটাও শেষ তাহলে বাংলাদেশকে যে আপনি যে চেঞ্জ নিতে চান সেটার একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আসতে হবে তো এই জায়গাটা তো অনেক সময় আমাদের বোঝে না যে পার্লামেন্ট মেম্বারদেরও কিছু জায়গা থাকা উচিত আপনি ব্যাখ্যা করেছেন আমি একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাই প্রথম কথা হচ্ছে মানুষ বিভ্রান্ত হয় যখন দেখে পার্লামেন্টে এত চমৎকার সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হলো শেষের দিন পার্লামেন্টের বাইরে এসে আমরা মহাসমাবেশে যাব হার্ডলাইনে যাব নানামুখী শক্ত কথা এটা প্রিমেচুর আচরণ কি কারণে আমি বলছি হয়তো তারা বুঝেছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বিরোধিতা থাকতে হবে কিন্তু বিরোধিতার ধরন থাকতে হবে স্থান কাল পাত্র সময় টাইম ম্যাচুরিটি এগুলো থাকা লাগে এবং সকল ইস্যুতে সকল সময়ে সব কিছু মানে ওই গণ আন্দোলন মানে এমন একটা বিষয় পার্লামেন্টের যা না হচ্ছে পার্লামেন্টের বাইরে তার সাথে বেশি অশালীন হচ্ছে ইভেন হাসিনের আমলে যেই সব কথাবার্তা আচার আচরণ শব্দ বোমা হয় নাই এই আমলে তার চেয়ে বেশি এবং যারা করছে তাদেরকে প্যাট্রোনাইজ করছে আমাদের বিরুদ্ধে এটা অশনি সংকেত 5 তারিখের আগের যে রাজনীতি এবং 5 তারিখের পরের যে রাজনীতি সেই রাজনীতি আমরা চেয়েছিলাম যে রাজনীতিতে শোভনতা থাকবে রাজনীতিতে শালীনতা থাকবে রাজনীতিতে সৌহার্দ্য থাকবে অবশ্যই রাজনীতিতে যুক্তিসঙ্গত বিরোধী থাকবে বিরোধিতার মধ্যেও আক্রমণের মধ্যে একটা সৌন্দর্য থাকা লাগে সেই সৌন্দর্য তো নাই বরং এটাকে কদর্য আকারে দেওয়া হয়েছে এটা আমাদের রাজনীতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং অশনি সংকট বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে যে আপনি সৌহার্দ্য উন্নতির কথা বলেন অবশ্যই আপনি বিরোধিতা করবেন দেখবেন একটা জিনিস খেয়াল করছেন নির্বাচনের আগে এদের যে কথাবার্তার যে পরিস্থিতি একমাত্র এনসিপি আর জামাত ছাড়া অন্য রাজনৈতিক দল করলে আপনি ওটার দালাল না আপনি খেয়াল করবেন যেই হারে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না আওয়ামী লীগের বিচার চাই হাই হোসেন আওয়ামী লীগের বিচার চাই ফাঁসি চাই একবারও আওয়ামী লীগের বিচারের কথা বলে আমার বন্ধুরা বিরোধী দল বলে কিনা আপনি শুনেন ইদানিং শুনেন না এখন হচ্ছে জুলাই সনদ আপনি পদ্মা সেতু করেন ওইটাও দেশের জন্য খুব ক্ষতি পদ্মা ব্যারেজ করেন ওইটাও দেশের জন্য ক্ষতিকর সব আমার কথা শোনেন ওইটাও দেশের জন্য ক্ষতি ওর ভিতরে ক্ষতি খুঁজে বের করতে হবে তারপরে মানে কি বলবো তারপরে আপনি কৃষি ঋণ পরিশোধ করলেন একটা সরকার 3 মাসের সরকার 6 দিনের মাথায় 1 লক্ষ মানে 12 লক্ষ কৃষকের 15,000 কৃষি কোনো মানে এটাও দেশের জন্য খুব ভয়ঙ্কর ক্ষতিকর তারপরে কৃষি কার্ড করলেন এইটাও দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর ফ্যামিলি কার্ড দিবেন আপনি এইটাও দেশের জন্য ক্ষতিকর প্রধানমন্ত্রী কেন এত সিম্পল সাধারণভাবে চলতেছে রাষ্ট্রের কোটি কোটি টাকা মৎস্য করতেছে না এইটাও ভণ্ডামি ভনিতা এগুলো সব ক্ষতিকর মানে হয় কি মানে কি বলবো ওই যে চুন খাই মুখ পুরে নাকি দই দেখলে ভয় করে আমাদের বিরোধী দলের বন্ধুদের হয়েছে সেই অবস্থা আর কি এখন একটা পাইছে ওই যে সালাদ এসপি আর ডিসি নিয়োগ আচ্ছা বলেন দুনিয়ার কোন দেশে একজন পাইছে কি প্রফেসর ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিন্তু তার একাডেমিক ক্যারিয়ার তার রেজাল্ট এগুলো তারা দেখে না বিএনপি করেছে এটা তার অপরাধ সেই জন্য বিসি হইতে পারবে না 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 48টা বিশ্ববিদ্যালয়ের বেশি জামাত শিবিরের পরিচয় তো আপনি জানবেন না এই আতিক মুজাহিদ জামাত করে না এনসিপি করে এটা আপনি কেমনে জানবেন না দেখবেন আবার আগামী দিনে নির্বাচনের সময় জামাত হয়ে গেছে এরকম তো হয় আজব হয় আপনি জানবেন না বিএনপি পরিচয় লুকায় কেউ পলিটিক্স করে না প্রফেসর ওবায়দুল ইসলাম বলেন না শহীদুল ইসলাম বাবুল বলেন 17 বছর যুদ্ধ করেছি হাসিনার আগ্নেয়াস্ত্রের মুখে হ্যাঁ গুম হওয়ার ভয়ে পরিবার থেকে বছরকে বছর বিচ্ছিন্ন হয়েছি কোনোদিন হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি পরিচয় গোপন করি নাই এটা
এনসিপি জামাতের মধ্যে আছে। কে কখন এনসিপি, কে কখন জামাত, এটা আপনি বুঝতে পারবেন না। কখন বুঝবেন আমি জানি না। আমি তো বললাম এটা, আপনি এটা লিখে রাখেন যে কে এনসিপি আর কে জামাত, এটা আপনি ডিফাইন করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। কখন এনসিপি আর কখন জামাত হবে, এই যে কি পাটরি না কি একটা আছে, কি সব কথা বলে অর্বাচীন বালক, হ্যাঁ, জাতীয় রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কি অসভ্য অশালীন কথাবার্তা বলে, সেগুলো প্যাট্রোনাইজ করে তারা নাকি ইতিবাচক রাজনীতি করবে, তারা নাকি রাজনীতির পরিবর্তন করবে, তারা নাকি নতুন বন্দোবস্ত করবে। আরে বাবা, 3 মাসের সরকার, হ্যাঁ, তারেক রহমান কতজন মানুষকে গুম করেছে, কত লক্ষ কোটি টাকা পাচার করেছে এই সরকার, কতজন, এই যে ডিসিএসপি নিয়োগ হয়েছে কতজনের বিরুদ্ধে, এই যে এনসিপির যে সালাউদ্দিন আইবি, ও কয় বিএনপির পতন ঘটাই দিব, অথচ শত শত কোটি টাকা লুটপাট করে নিছে এই কয়েক দেড় বছরে। শত কোটি টাকা লুটপাটের অভিযোগ এদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে প্রমাণ হয় নাই। হাসিনাও দুর্নীতি করে নাই, তাইলে বাংলাদেশে হাসিনাও কোনো দুর্নীতি করে নাই, 32 লক্ষ কোটি টাকা যে পাচার করছে, কোনো দুর্নীতি করে নাই ফেরেশতা। মানুষের পারসেপশন কি আপনি জিজ্ঞেস করেন। বিচার না হওয়া পর্যন্ত দুর্নীতিবাজ না হয়, প্রমাণিত না হওয়া, তাহলে হাসিনাও তো দুর্নীতি করে নাই, হাসিনার কোনো এমপিও দুর্নীতি করে নাই, তাদের আপনি কেন নিষিদ্ধ করবেন? অতএব স্ববিরোধী কথাবার্তা, বক্তব্য, এইগুলা কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপি করেছে? সরাসরি ওবায়দুল ইসলাম ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোন, আচ্ছা, নিয়মের মধ্যে আপনি কি বিএনপির ক্যাডারে ভিসি বানাই দিছে? হ্যাঁ, আমার লালমনিরহাট ঠাকুরগাঁ নীলফামারীর কোন ক্যাডারকে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিয়েছে? যে ফলাফল, সেটা নিয়ে কোনো বক্তব্য ছিল না, তুলছে তো বক্তব্য। এখন জামাতের এনসিপির কেন আমি ভিসি বানাইলাম না? রে ভাই, মানুষ ভোট দিছে আমার দেশ চালানো লেগে, সরকার করার, আমি এখন জামাতের ভিসি বানাই দিব। জামাতের ভিসি রাখতে হবে, জামাতের এসপি রাখতে হবে। 47 জন এসপি ছিল জামাতের, এনসিপির কয়জন ছিল জানি না, এনসিপি আর জামাতকে আমরা আলাদা করে দেখি না, বা আরো কয়েকটা আছে এরকম দোকান টোকান। যাই, বক্তব্য সেটা না, বক্তব্য শোভনতা আসতে হবে। আপনি যদি শিষ্টাচার না করেন, রাজনীতির মধ্যে যারা বেয়াদবি, উদ্ধত আচরণ করে, উচ্ছৃঙ্খল আচরণ করে, নোংরা শব্দ ব্যবহার করে, পরিবেশকে দূষিত করে, তাহলে হাসান মাহমুদকে তোমার ফেরত আনতে হবে। হাসান মাহমুদদের তো ফেরত আনতে হবে। বাংলাদেশের রাজনীতি, এই কালচার, এই কৃষ্টি কোনোদিন ভালো শোভন রাজনীতি বয়ে আনবে না। বিএনপি চিরকাল ক্ষমতায় থাকবে না। আমি আপনার বক্তব্য বুঝে নিয়েছি।